2025 সালে আপনার কি কানাডাতে আসা আসলেই ঠিক হবে? কানাডাকে এখন ওভার হাইপ, কানাডাতে পিআর পাওয়া কি একদমই ইম্পসিবল? আসুন বিস্তারিত আলোচনা করি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে কথা বলবো কানাডার বর্তমান অবস্থা নিয়ে। কানাডার বর্তমান অবস্থা অ্যাকচুয়াল সত্যটা আমি আমার আলোকে তুলে ধরার চেষ্টা করব। আর তার আগে বলে নিই, আমি আসলে কোনো ভিসা স্পেশালিস্ট না। এসব কিছু আমি আমার পার্সপেক্টিভ থেকে বলবো। আপনার কি আগামী বছর 2025 সালে কানাডা আসা উচিত হবে কি না হবে না? সো ফার্স্ট কথা, কানাডার অবস্থা কি? কানাডার অবস্থা বলতে যদি আমি বুঝাই, কানাডাতে বর্তমানে লিভিং কস্ট আসলে অনেক হাই হয়ে গেছে। আপনি যদি ফ্যামিলি সহ আসেন তাহলে আপনার মান্থলি 2000 ক্যাট, যেটা বাংলাদেশি টাকা অলমোস্ট 1,80,000 টাকার মতো আপনাকে খরচ করতে হবে পার মান্থ। যদিও সেটা আসলে এক এক স্টেটে এক এক রকম খরচ, তবে আপনি যদি সিঙ্গেল আসেন তাও আপনাকে পার মান্থ অলমোস্ট 1000 থেকে 1100 ক্যাট, যেটা বাংলা টাকা হিসাব করলে অলমোস্ট 1 লাখ টাকার মতো, এটা আপনাকে খরচ করতে হবে। এই টাকাটা আপনার থাকা, খাওয়া, বাসা ভাড়া, আনুষঙ্গিক সব খরচ মিলায় হচ্ছে এত টাকা লাগবে আপনার জন্য। আচ্ছা, সেকেন্ড কথা, এখন কানাডাতে ভিসা রেশিও কেমন? আসলে ভিসা রেশিও বলে আমার মনে হয় না কোনো শব্দ আছে। এই সব কিছু মানুষের মন গড়া কথা। যদিও কানাডা সরকার এখন স্টুডেন্ট ভিসায় অনেক ক্যাপ করে দিচ্ছে, এখন আসলে আগের মতো স্টুডেন্ট এখানে আসতেছে না। আপনি স্ক্রিনে দেখতে পাবেন আগামী বছরগুলোতে সরকার এক বছরে কত স্টুডেন্ট নিবে সেটার একটা লিস্ট করে দিয়েছে। তবে আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে ভিসা অবশ্যই হবে। আমার যদি ভিসা হইতে পারে, আপনার অবশ্যই হবে। আচ্ছা, এখন অনেকেই প্রশ্ন করে কানাডাতে পার্ট টাইম এসে কি সেমিস্টার ফিস দেওয়া সম্ভব? এটা সোজা উত্তর হচ্ছে না, এটা একদমই সম্ভব না। আমি আপনাকে একটা হিসাব দেখাই। কানাডাতে বিভিন্ন ভার্সিটি অনুযায়ী সেমিস্টার ফিস হচ্ছে 20 থেকে 25 হাজারের মতো। আর আপনি যদি সপ্তাহে 20 ঘন্টা কাজ করেন, ধরলাম আপনি $18 বেস পে, যেটা পাওয়াটা অনেকটাই টাফ, এটা তো যদি আপনি কাজ করেন তাহলে আপনি সপ্তাহে ইনকাম করতে পারবেন $360 মতো, যেটা মান্থলি অ্যারাউন্ড 1450-এর কাছাকাছি হয়তো হবে। তো এখন আপনি চিন্তা করেন, আপনি যদি একা আসেন, আপনার থাকা খাওয়া সহ যদি $1100 সব খরচই হয়ে যায়, তাহলে আপনার কাছে তো তেমন কোনো কিছুই থাকবে না যেটা দিয়ে আপনি হয়তো সেমিস্টার ফিস দিতে পারবেন। আর কানাডাতে এখন পার্ট টাইম কাজ পাওয়া অনেকটা সোনার হরিণ পাওয়ার মতোই। তাহলে এটা সমাধান কি? সমাধান হচ্ছে একটাই, আপনি যদি কানাডাতে আসেন, সব থেকে বেস্ট অপশন হচ্ছে মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামে আসা, আপনার স্পাউসকে সাথে নিয়ে আসা। আপনি যদি আপনার স্পাউসকে সাথে নিয়ে আসেন তাহলে একটা সুবিধা হবে, আপনার স্পাউস ফুল টাইম কাজ করতে পারবে সপ্তাহে 40 আওয়ার্স। তো সে যদি সপ্তাহে 40 আওয়ার্স কাজ করে, প্লাস আপনি যদি 20 ঘন্টা কাজ করেন, তাহলে আপনারা দুইজন মিলে অ্যারাউন্ড 4 থেকে 4,500-এর মতো ক্যানাডিয়ান ডলার পার মান্থ ইনকাম করতে পারবেন। আর আপনি যদি সেখান থেকে অলমোস্ট $2,000 সেভ করতে পারেন তাহলে আপনার জন্য অনেক। আপনি সেটা 4 মাসে $8,000 অলমোস্ট আপনি আপনার হয়তো সেমিস্টার ফিস আপনি দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এখন আমার থার্ড পয়েন্ট হচ্ছে কানাডাতে পিআর পাওয়া ইম্পসিবল কিনা। এটা আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি ক্লাস 5 থেকে 6-এ উঠলেন, হাই স্কুলে উঠলেন, তো আপনি বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি এই সব কিছু নিয়েও করা শুরু করলেন। তো হুট করে আপনি আপনার ভাইয়ের একদিন এসএসসির প্রশ্ন দেখে আপনার কাছে মনে হইলো যে আচ্ছা, এসএসসির প্রশ্ন এত কঠিন, এটা আমি কীভাবে সলভ করব? তো কানাডাতে পিআরের ব্যাপারটা ঠিক এমনই। আপনি আগে কানাডাতে আসেন, আসার পর সব সিচুয়েশন বুঝেন, তারপরে আপনি আস্তে আস্তে সব কিছু বুঝতে পারলে একে একে আপনি সব কিছু হয়ে যাবে। আর আমি নিজেও এখন আমার পিআর নিয়ে কোনো কিছু চিন্তা করি নাই। আর আই বিলিভ আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। তো এত ভবিষ্যৎ না ভেবে আসলে বর্তমান আর আগামীকালকে নিয়ে ভাবাটাই উচিত। আচ্ছা, যাই হোক, এখন যেখানে আছি সেটা বলি। এখন আমি আছি মন্ট্রিয়ালের বাঙালি পাড়ায়। আমি একটু এলাকাটা আপনাদেরকে একটু হালকা দেখাই। আচ্ছা, এই পুরাটাই হচ্ছে মন্ট্রিয়ালের একটা বাঙালি পাড়া। এই জায়গার নাম হচ্ছে পার্ক। আর এখানে অনেক বাঙালি দোকান আছে। আমি আপনাদেরকে দোকানের ভিতরে নিয়ে দেখাবো যেখানে আসলে কী কী জিনিস পাওয়া যায়। সব কিছু আমাদের বাংলাদেশের মতোই। তো যারা বাংলাদেশ থেকে আসবে, যারা এটা নিয়ে অনেক ভয় পায় যেখানে হয়তো তেমন কিছু পাওয়া যাবে না, বাট এখানে সব কিছু আসলে পাওয়া যায়। আচ্ছা, আমার বাসা থেকে এখানে আসতে প্রায় 1 ঘন্টা মতো লাগে। আমার বাসা হচ্ছে মন্ট্রিয়াল ডাউনটাউনে, আর এটা হচ্ছে পার্ক। তো মেট্রোতে আসতে প্রায় 1 ঘন্টা মতো লাগে এখানে। আমি এখানে থাকি না, এটা কারণ হচ্ছে আমার ভার্সিটি আমার বাসার একদমই কাছে। তো আমি আসলে ভার্সিটির কাছেই বাসা নিচ্ছি। এই জায়গাটা যদি একটু দেখা, এই জায়গাটা একদমই আসলে খালি, মানুষজন খুবই কম এখানে। আবাসিক এরিয়া, এই কারণে মানুষজন অনেক কম। আমি যেখানে থাকি সেটা অনেক একটা ব্যস্ততম জায়গা। রাস্তায় বের হলে আসলে অনেক মানুষ দেখা যায়। এখানে আসলে বাঙালিদের পাশাপাশি অনেক পাঞ্জাবিরা থাকে, পাঞ্জাবি শিখরা এখানে থাকে। আর হাঁটতে হাঁটতে এই যে বাঙালি দোকানগুলোর সামনে চলে আসছি। কানাডা এই প্রথম একটা বাঙালি লেখা দেখলাম, ঝলক। আর এটা হচ্ছে মাক্সে স্বদেশ। এখানে মোটামুটি সব কিছু পাওয়া যায়। চলুন এটা ভিতরে যেয়ে দেখি। আচ্ছা, এখানে বাংলাদেশের মতোই মসুর ডাল পাওয়া যায়। আমি সচরাচর এখানে আসি না, যেহেতু আমার বাসা থেকে এটা অনেক দূরে। আর ডাউনটাউনে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। বাঙালি পাড়ায় আমি মেনলি মাছ কেনার জন্যই আসি। যদিও আমি মাছ তেমন একটা পছন্দ করি না, তবে আমার বউয়ের হয়ে খাওয়া লাগে। আর এখানে বাংলাদেশে অলমোস্ট সব মাছই পাওয়া যায়, তবে সবগুলো মাছ ফ্রোজেন। পিস হিসাবে কিনলে দাম একটু বেশি পড়ে, বাট আস্ত কিনলে কম পড়ে। আমি মাছের একটা লিস্ট দিলাম।
আর এখানে সেমাই, কেক, বিস্কিট, চানাচুর, বাংলাদেশে সব রকমের স্ন্যাক্সই পাওয়া যায়। এটা শুধু মন্ট্রিয়ালে না, কানাডার অলমোস্ট সব স্টেটেই এমন বাঙালি পাড়া আছে। আর যারা ব্যাচেলার আসবেন কিন্তু রান্না জানেন না, তাদেরও টেনশন নাই। এখানে সব রকম রেডিমেড মশলাই পাওয়া যায়। যদি মায়ের হাতে রান্না মিস করেন তাহলে একটু কষ্ট করে বাঙালি পাড়ায় এসে এসব মশলা কিনে নিজেরাই মায়ের মতো করে রান্না করতে পারবেন। এখানে শাকসবজির দাম অনেক, আর বাঙালি পাড়ায় আমার কাছে একটু বেশি মনে হয়েছে। ডিমের দামও বাংলাদেশ থেকে অনেক বেশি। যদিও বাংলাদেশের মতো এখানে কাউকে রিমান্ডে ডিম থেরাপি দেওয়া হয় না, তাও জানি না কেন এত দাম। ওকে, এখন আর একটা সুপার শপে যাই। এটা হচ্ছে মাক্সের স্বাদ, এটাও একটা বাঙালি দোকান। তবে একটা জিনিস খেয়াল করলাম, এসব সুপার শপে সকল কর্মচারী সিলেটি ভাইরা কেনাটাতেও তাদের ঐতিহ্য ধরে রেখেছে। এটা দেখে আসলে অনেক ভালো লাগছে। আর এখানেও বাংলাদেশের মতো সব কিছুই পাওয়া যায়, হাঁড়ি পাতিল এখানে সব কিছুই আছে। তবে আমি বলবো আমাদের বাংলাদেশে কোয়ালিটি একটু ভালো। বাংলাদেশি সবজি যারা খেতে পছন্দ করে তারা এইসব বাঙালি দোকান থেকে খুব সহজেই সবজি কিনতে পারবে। এখানেও আগে সুপার শপের মতোই সব কিছুই পাওয়া যায়, সব বাংলাদেশি জিনিসই এখানে পাওয়া যায়। তবে একটা জিনিস দেখলাম, এখানে পটেটো চিপসের দাম অনেক বেশি। বাংলাদেশে যেটা আমরা 10 টাকা দিয়ে কিনি সেটা এখানে $1, যেটা অলমোস্ট 80 টাকা 90 টাকা কাছাকাছি। আর এখানে এই যে গরুর মাংসগুলো, তবে আমার কাছে মনে হয়েছে এগুলো সবই ফ্রোজেন মাংস। তবে আমাদের বাংলাদেশের মতো গরুর মাংস এখানে কখনোই পাওয়া যাবে না। আমাদের বাংলাদেশের গরুর মাংস আসলেই সেরা, সেটা কানাডাতে এসে আমি অনেক মিস করছি। সরিষার তেল বলতে এখানে রাঁধুনির সরিষার তেলটাই পাওয়া যায়। তবে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাঁধুনির থেকে এই রাঁধুনিটা অনেক ভালো, কারণ বাংলাদেশ থেকে সব ভালো ভালো প্রোডাক্ট এখানে আসে। তবে আমাদের বাংলাদেশে চিকন চালটা শুধু বাঙালি পাড়া ছাড়া অন্য তেমন কোথাও পাওয়া যায় না। আর এখানে সবাই মেনলি ইন্ডিয়ান বাসমতি চালটাই বেশি খায়। পোলাওর চাল কিনতে গেলে আমাদের এই বাঙালি পাড়া থেকে আসতে হয়। আর এই যে সেই বহুল আলোচিত কাঁচামরিচ, তবে আমার কাছে মনে হয়েছে এই সুপার শপের দামটা একটু বেশি। আমি যেখান থেকে কিনি সেখানে দাম আরও অনেক কম। আর এখানে মোটামুটি সব সবজি পাওয়া যায়, এই যে করলা, পেঁপে, মিষ্টি কুমড়া, সব কিছু, লাউ, সব কিছুই আছে এখানে আসলে। আচ্ছা, এখানে আসলে দোকানপাট অত বেশি নাই, মোটামুটি অল্প। আমি যেখানে থাকি সেখানে আসলে অনেক ব্যস্ততম এরিয়া, এখানে দোকানপাট অনেক বেশি। আর ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, এখন ওয়েট করতেছি মেট্রো স্টেশনে। সো নেক্সট কোনো এক সময় মেট্রো নিয়ে আমি ফুল একটা ভিডিও বানাবো। দেখা হবে ইনশাল্লাহ।